বাংলা সাহিত্যের নানান স্বাদের গল্প নিয়ে অব্যক্ত অডিও স্টোরিজ আরও একবার ফিরে এসেছে আপনাদের কাছে। আজকের গল্প লেখক কৃষ্ণ গুপ্তের কলমে লাইট হাউস। লেখকের জন্ম 1974 সালে কলকাতায়। বিজ্ঞান শাখায় স্নাতকের পর লেখালেখির মূল ধারায় তার প্রবেশ। 2003 সালে বইমেলায় শ্রীকৃষ্ণ ছদ্মনামে তার গোয়েন্দা গল্প সিরিজ ক্রাইম জোন প্রকাশিত হয়েছিল। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং নানা জায়গায় তার প্রচুর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তার প্রায় 43টির মতো গল্প অডিও স্টোরি প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে এবং বেশ কিছু প্রকাশিত হতে চলেছে। আজকের গল্পের সূত্রধার আমি অভিজিৎ এবং গল্প পাঠ ও প্রধান চরিত্রে সায়ন্তন। শুরু হচ্ছে আজকের গল্প কৃষ্ণগুপ্তর কলমে লাইট হাউস। অতীত হারিয়ে যায় কিন্তু স্মৃতি মনে রাখে। আজকেও ঠিক মাঝরাতে ঘুমটা ভেঙে গেল হঠাৎ। দেওয়াল ঘড়ি বলছে এখন রাত 2টো। গরমটা সবে সবে পড়েছে, তাই মাথার পাশের জানলাটা খোলা। সমুদ্রের ঠান্ডা হাওয়া আসছে ফুরফুর করে। কোথায় আয়েশ করে একটু ঘুমোবো, তা না, সেই আলোর ঝলকানি। এই নিয়ে পরপর 3 দিন। জন্ম থেকে 30 বছর ধরে এই তল্লাটে আছি। কোনোদিন এই অদ্ভুত জিনিস দেখিনি যা গত 3 দিন ধরে হচ্ছে। সেই পরিত্যক্ত বাতিঘর থেকে আলোর বিচ্ছুরণ, মুহূর্তে মুহূর্তে যা ঝলকে উঠে অন্ধকার সমুদ্রের জলরাশিকে রাঙিয়ে তুলছে। উড়িষ্যা বর্ডারের কাছে বঙ্গোপসাগরের তীরে এই বাতিঘরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুপক্ষের গোলা লেগে ধ্বংস হয়ে যায়। তারপর আর পুনর্নির্মাণ হয়নি, দরকারও হয়নি। আগে সমুদ্রে ধাবমান প্রতিটা জাহাজকে সঠিক পথ দেখাতে বা লুকোনো পাথর বা প্রবাল সম্পর্কে সতর্কিত করতে এই লাইট হাউসগুলোর কোনো জুড়ি ছিল না। এখন অবশ্য টেকনোলজি অনেক উন্নত, তাই লাইট হাউসগুলোতে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি বসায় আগের থেকে অনেক উন্নত হয়েছে এই পরিষেবা। আর ইতিহাসের নিয়ম মেনেই ক্রমশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এইসব 1700-1800 শতকের লাইট হাউসগুলো। আকাশে চাঁদ উঠেছে, দূরের সমুদ্রের সাদা ঢেউগুলো তাই ঘর থেকেই দৃশ্যমান। চাঁদের আলো পড়ায় পুরো সমুদ্র তটই যেন মোহময়ী হয়ে উঠেছে। কিছুটা বিরক্ত হয়ে উঠে পড়লাম। না, আজ একবার দেখতেই হচ্ছে কি হচ্ছে ওই পরিত্যক্ত লাইট হাউসটাতে। এক অমোঘ আকর্ষণ যেন আমাকে টেনে নিয়ে যেতে চাইল লাইট হাউসটার দিকে। আমার বাড়ি থেকে লাইট হাউসটার দূরত্ব বড় জোর 1 কিলোমিটার। জায়গাটা এখন একটা ঘন ঝোপে পরিণত। প্রায় 2 বিঘা জমি জুড়ে লাইট হাউসটা ছড়িয়ে রয়েছে। গুঁড়িয়ে গেছে বেশ কিছু অংশ। চুনসুরকির প্রায় 7 তলা বাড়ি সমান উঁচু পরিকাঠামোটা আজ ঝড়, বৃষ্টি আর ভূকম্পনের হাত থেকে কোনো রকমে বেঁচে আছে। বাড়ি থেকে নিঃসারে বেরোলাম। পুরো ফ্যামিলি এখন অকাতরে ঘুমোচ্ছে, তাই শব্দ করে বাইক না বের করে সাইকেলটাই নিলাম আর বেরিয়ে পড়লাম। বিচের ওপর নিজেকে নিজেই পাগল বলে মনে হলো। আমি বরাবরই অকুতভয়, শ্মশানে মশানে ঘুরে বেড়ানো দাপুটে ছেলে। কাঁথা মুড়ি দিয়ে বর্ষার বৃষ্টিবিঘ্নিত রাতে বা শীতের আমেজ বুকে নিয়ে ভোরবেলাতে অলীক স্বপ্ন দেখা ছেলে আমি নই। তাই লাইট হাউসের এই রহস্য আমি উদ্ঘাটন করতে সাহস করে বেরিয়ে পড়লাম। মাত্র 5 মিনিট লাগলো বিচ ধরে আসতে। এ তল্লাটে কোনো ট্যুরিস্ট আসে না, কারণ এখানে সেই অর্থে কোনো উপভোগ্য বিচ নেই। এখানকার অরক্ষিত সমুদ্রে মূলত আমার মতন মেছুয়ারিদের ভিড়। 2 দিন আগে পূর্ণিমা গেছে, তাই ফিকে হলেও চাঁদের আলো কিন্তু আছে। তবুও লাইট হাউসের নিচেটা বেশ অন্ধকার। সমুদ্রের দিকটাতে নিবিড় ঝাউবনের সারি, আর লাইট হাউসের বাকি অংশে প্রচুর চেনা অচেনা ক্যাকটাস আর জংলা গাছ।
সাইকেলটা একটা ঝোপের ধারে রেখে মোবাইলের টর্চটা জ্বালালাম। বহুকাল যে এখানে মানুষের পা পড়ে না তা দেখলেই বোঝা যায়। তবে অন্য প্রাণীর অবশ্যই পড়ে। বালির ওপর ছোট ছোট পায়ের ছাপ বলে দিচ্ছে এখানে আশেপাশের মানুষদের পোষা ছাগলরা চড়তে আসে। একটা সরু পায়ে চলা পথও বানিয়েছে ওরা, শুকনো না দিয়েও পড়ে আছে। সেই পথ দিয়েই মোবাইলের আলো নিয়ে সিঁড়ির খোঁজ পেতে গিয়ে একটা জায়গাতে থমকে দাঁড়ালাম। একটা জায়গায় সদ্য মাটি কেটে আবার বোজানো হয়েছে। পাশে একটা কোদাল পড়ে আছে। কারোর একটা হাতের কবজি বেরিয়ে আছে ব্লেজারের মধ্যে থেকে। সাদা ব্লেজারের ওপর নীল সুতোতে লেখা ইংরেজির দুটো অক্ষর, জে আর এইচ। মনে হচ্ছে কাউকে সদ্য কবর দেওয়া হয়েছে, কিন্তু এই রকম জনবিরল স্থানে কাউকে কবর দেবে কে, আর কেনই বা দেবে? ওটা দেখতে গিয়ে আরেকটু হলেই মরছিলাম আর কি। এই পুরো লাইট হাউসে সর্বপ্রথম যে প্রাণীটা আমাকে অভ্যর্থনা করল সেটা হলো একটা বালিবোড়া সাপ। কোনো মতে লাফিয়ে বাঁচলাম। ভাগ্যিস সাপ পরিষ্কার দেখতে পায় না, তার উপর এখন অন্ধকার। যাই হোক, অবশেষে পরিত্যক্ত লাইট হাউসের ভেতরে পা রাখলাম। ছোটবেলাটা আমার বন্ধুদের সঙ্গে এখানে অনেকবার কেটেছে, তাই বছর 20 আগের কিছুটা স্মৃতিচারণ করে নিলাম। তবে ভেতরের ভগ্নদশা বহুলাংশে বেড়েছে। মোটা দেওয়াল থেকে খসে পড়েছে চুন সুরকির প্যালেস্তারা, খসে পড়েছে একের পর এক ইট। ভেতরটা ভয়ানক অন্ধকার, যেন এক মৃত্যুপুরী। আমাকে হাঁ করে গিলে খেয়ে নেবে এবার। আমি গোল করে আবর্তিত সিঁড়িপথে অন্ধকার ভেদ করে ওপরে চড়তে লাগলাম। সম্ভাব্য ফলাফল নিয়ে এটা ওটা ভাবতে ভাবতে কখন যে নিঃশব্দে দুটো তলা পার করে এসেছি বুঝিনি। হঠাৎ একটা হোঁচট খেয়ে সিঁড়ির ওপরে হুমড়ি খেয়ে পড়তেই মোবাইলটা কোথায় পড়ে নিভে গেল। কিছুতেই অন্ধকারে খুঁজে পেলাম না। বেশ একটু অসহায় মনে হলো নিজেকে। ভাঙা জানলা দিয়ে বাইরে তাকাতে ঝাউ গাছের মাথার ওপর দিয়ে সমুদ্র দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম। একটা পোড়া গন্ধ পাচ্ছি অনেকক্ষণ থেকে, সেই সঙ্গে একটা শোঁ শোঁ শব্দ। মনে হচ্ছে একদম টপ থেকে আসছে, কিন্তু পুরো অন্ধকারে ওপরে ওঠা এখন দারুণ শক্ত কাজ। তবু অ্যাডভেঞ্চারের নেশাতে আস্তে আস্তে পা ফেলে ওপরে উঠতে থাকলাম। এরপর তৃতীয় তলার সিঁড়ির কাছে পৌঁছতেই হৃদস্পন্দন যেন স্তব্ধ হওয়ার উপক্রম হলো। 5-6 জোড়া চোখ জ্বলছে অন্ধকারে। আমি কিছু বোঝার আগেই পরপর কয়েকটা শরীর আমার শরীরের ওপর দিয়ে প্রবল বেগে ধাবমান হলো। মুহূর্তে গড়িয়ে পড়লাম দুধাপ নিচে। নির্ঘাত খ্যাঁকশিয়ালের দল কাঁকড়া খেতে এসেছিল নিশ্চিন্তে। অন্ধকারে দেওয়াল ধরে উঠতেই লক্ষ্য করলাম দূরে একটা আলোর বিন্দু, মনে হয় কোনো জাহাজ। আরেকটু ওঠার পর টের পেলাম হাওয়ার দাপট কাকে বলে। মাঝে মাঝে মনে হলো আমাকে নিয়েই হয়তো লাইট হাউসটা একসময় উল্টে পড়বে। যাই হোক, যত উঠছি তত পোড়া গন্ধ যেন বেড়েই চলেছে, সঙ্গে বাতাসের শব্দ। পরের ধাপের জানলার সামনে গিয়ে মনে হলো আলোর বিন্দুটা যেন ক্রমশ এগিয়ে আসছে। তবে কি কোনো জাহাজ বিপদে পড়ল? অনুমান শক্তি বলছে আমি প্রায় টপে পৌঁছে গেছি। পোড়া গন্ধটা সাংঘাতিকভাবে নাকে লাগছে, সেই সঙ্গে আরও জোরে শুনতে পাচ্ছি আওয়াজটা। এমন সময় আচমকা কয়েকটা ডানা ঝাপটানোর আওয়াজ। মুহূর্তে নেমে আসতে লাগলো লাইট হাউসে নিশ্চিন্তে বসত করা এক ঝাঁক বাদুড়। কোনো রকমে হাত দিয়ে চোখ মুখ ঢেকে বাদুড়ের সঙ্গে সংঘর্ষ এড়ালাম। অবশেষে ওপরে আসতে পারলাম, আর ওপরে এসেই তাজ্জব বনে গেলাম। ওপরের ফ্লোরে চারিদিকে কাঁচের আবরণ, মেঝের মাঝে একটা বিশাল অগ্নিকুণ্ড,
আর একটা লোক পেছন ফিরে সমুদ্রের দিকে মুখ করে বসে ক্রমাগত আগুনের ওপর কাঠ আর কয়লা নিক্ষেপ করে চলেছে। একটা বড় লেন্স ক্রমশ বাম দিক থেকে ডান দিকে ঘুরে চলেছে, আর তার মধ্যে দিয়ে আগুনের আলো লম্বা ফোকাস হয়ে সমুদ্রের ওপর পড়েছে। কাঠ কয়লা পোড়ার গন্ধে বাতাস ক্রমশ ভারী হয়ে উঠেছে। যে শব্দটা নিচ থেকে পাচ্ছিলাম তা আসলে লেন্সের ঘোড়ার আওয়াজ, কেমন একটা খড়খড়ে আওয়াজ। ঘরের একপাশে একটা বড় ট্রাঙ্ক, একপাশে ডাঁই করা কাঠ আর কয়লা। এর আগেও বহুবার এখানে এসেছি, ভাঙা কাঁচের ঘরটা দেখেছি, কিন্তু কোনো লোককে এভাবে আগুন জ্বালতে দেখিনি। তবে বাবার মুখে শুনেছি যখন ইলেকট্রিক ছিল না তখন এইভাবেই এই লাইট হাউসগুলো কাজ করত। কিন্তু বহু বছর বন্ধ থাকার পর হঠাৎ কি সরকারিভাবে এই লাইট হাউসটা আবার চালু হলো? কিন্তু সেরকম তো কিছু কোনোদিন শুনিনি। আর যদি তাই হবে তবে সন্ধে থেকে চালু না হয়ে কেনই বা এটা মাঝরাতে চালু হয়? তবে কেন সরকার থেকে এটার কোনো সংস্কার করেনি? এরকম অজস্র প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। তার মধ্যেই লক্ষ্য করলাম ওই আলোর বিন্দু একেবারে বিচের কাছাকাছি চলে এসেছে। তবে সেটা কোনো জাহাজ নয়, মনে হচ্ছে কোনো বোট। আমার ভাবনার মধ্যেও লোকটা ক্রমশ আগুনে কাঠ কয়লা দিয়ে যাচ্ছে। আমি যে নিঃশব্দে পিছনে এসে দাঁড়িয়েছি তা টের পাইনি। আমি তাই একটু কেশে নিলাম। না, লোকটা শুনতে পেল না। তাই এবার জোরেই ডাকলাম, দাদা, আরে ও দাদা, শুনতে পাচ্ছেন? এটা কবে চালু হলো? না, এবারেও লোকটা শুনতে পেল না। নিজের মনে পেছন ফিরে আগুন জ্বালিয়ে যাচ্ছে। এমন সময় ঝপাং করে একটা শব্দে তো ভিড়মি খেয়ে পড়েই যাচ্ছিলাম। আমার ভাবনার মধ্যেই একটা লোক মাথায় করে এক গাদা শুকনো কাঠ পেছনে ফেরা লোকটার সামনে ফেলে দাঁড়ালো। আমি একটা থামের আড়ালে গিয়ে দাঁড়ালাম। বুঝতে পারলাম এ হলো কাঠের যোগানদার। কাঠের বোঝা নামিয়ে নিচু গলায় কথাবার্তা হলো। আমি একটা থামের আড়াল থেকে সব দেখতে লাগলাম। ইতিমধ্যে একটা বড় বোটই সমুদ্রের তীরে এসে ঠেকল। দূর থেকে চাঁদের আলোয় দেখলাম পরপর কয়েকটা ছায়া মূর্তি নামলো। এরা কারা? এই পরিত্যক্ত লাইট হাউসে এদের কি দরকার? এদিকে তাকিয়ে দেখি লাইট হাউসের লোক দুটো নিচু গলাতে কিছু কথাবার্তা বলছে। ওরা কি বলছে কিছুই আমার কানে আসছে না। তবুও পিলারে আড়ি পাতলাম। কতক্ষণ শুনছিলাম জানি না, হঠাৎ পিঠ দিয়ে একটা কিছু সুরসুরি দিয়ে নামতে থাকায় এক ঝটকাতে লাফিয়ে উঠলাম। মুখ দিয়ে অস্ফুট একটা আওয়াজ বেরিয়ে এলো। একটা কাঁকড়া বিছে। আরেকটু হলেই এখানে আসার সাহসিকতার পুরস্কার পেয়ে যেতাম। মনে হয় কাঠের মধ্যে ছিল, আগুনের তাপে বেরিয়ে এসেছে। এদিকে হলো বিপত্তি। আমার আওয়াজ শুনে লোক দুটো এদিকে তাকালো। তার পর মুহূর্তেই কাঠ দিতে আসা লোকটার হাতে ঝলসে উঠল ছুরি। আগুনের আলোতে ফলাটা চিকচিক করে উঠল। আমি বেগতিক দেখে সিঁড়িপথে পিছু হতে লাগলাম। লোকটাও ক্রমশ এগিয়ে আসতে লাগলো। আমি এবার সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে লাগলাম। পেছন পেছন লোকটাও নেমে আসছে তরতর করে। পরপর কয়েকটা তলা আমি দিব্যি নেমে এলাম। এদিকে একই সময় একটা পায়ের আওয়াজ নিচ থেকে ক্রমশ দ্রুত উপরে উঠছে। আমি যেন ক্রমশ মাঝে বন্দি হয়ে যেতে বসেছি। মনে হয় না আর প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারবো বলে। নিজেকে বাঁচাতে একটা ভাঙা জানলা দিয়ে নিচে একটা ঝাউ গাছ লক্ষ্য করে লাফ দিলাম। ভাগ্য ভালো, জানলা বরাবর একটা গাছের মাথায় দিব্যি গিয়ে পড়লাম। সামান্য একটু ছড়ে যাওয়া ছাড়া আর কিছুই হলো না। তবে 80 কেজির ভারটা গাছটা কতক্ষণ নেবে সেটা বলা মুশকিল। বেশ দোলনার মতো দুলতে লাগলাম। চাঁদের আলো জানলা দিয়ে এখানে বেশ পড়েছে। তার আলোতে দেখলাম কেউ একজন নিচ থেকে ওপরে উঠে ছুরি হাতে কাঠবাহুককে কিছু বলতে বলতে দুজনেই ওপরে ছুটল। ওরা মনে হয় কোনো কিছু নিয়ে গভীর উৎকণ্ঠাতে রয়েছে। এদিকে সেই বোট থেকে
8-10 জনের একটা দল ক্রমশ ঝোপঝাড় ভেঙে লাইট হাউসের দিকে এগিয়ে আসতে লাগলো। মনে হয় এরা জলদস্যু, তাহলে কেনই বা এখানে হানা দেবে? ওদের সিঁড়ি দিয়ে উঠে আসার ভারী বুটের শব্দ পেয়ে বেশ একটু ঘাবড়ে গেলাম। অন্ধকারে ঠিক কতজন ওপরে উঠছিল জানি না, তবে একটু পরেই শুনতে পেলাম তীব্র সংঘর্ষের শব্দ, সেই সঙ্গে মর্মভেদী চিৎকার। আমি যেখানটাতে গাছে বসে আছি তা লাইট হাউসের মাঝামাঝি, তাই আগ্রহ থাকলেও কিছু দেখতে পাচ্ছিলাম না, শুধু কয়েকটা কান ফাটানো আর্তনাদ যা রাতের নীরবতাকে খান খান করে দিচ্ছিল। বেশ কিছুক্ষণ পর আস্তে আস্তে সব নিস্তব্ধ হয়ে গেল। শুধু ভারী ধাতব কোনো কিছু টেনে নামাবার আওয়াজ পেলাম। একটু পরেই দেখলাম ওই জলদস্যুরা কাঁচ ঘরের বড় ট্রাঙ্কটা সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছে। কি আছে ওতে? না, এই প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে। ওপরে এতক্ষণ কি হলো আমি জানি না, তবে কল্পনা করছি কোনো মর্মান্তিক কিছুই হয়ে থাকবে হয়তো। ট্রাঙ্কটা টেনে নামিয়ে জলদস্যুরা বেরিয়ে যেতেই গাছের ডালে ঝুলে জানলা গলে আবার ভেতরে ঢুকলাম। একটা পাতলা শক্ত কিছুর উপর পা পড়তেই আলো জ্বলে উঠল। আরে, এই তো আমার মোবাইলটা, তখন দেখতে পাইনি এটাকে। ওটা জ্বালিয়ে সাহস করে আবার উঠতে শুরু করলাম। কোনো অদৃশ্য শক্তি যেন আমাকে টানছে ওপরে। চতুর্থ আর পঞ্চম তলার মাঝামাঝি হঠাৎ দাঁড়িয়ে পড়তে হলো। কাঠ বয়ানা লোকটা পড়ে আছে, তবে জীবিত নয়, মৃত। বুকের ওপর ছুরিটা গাঁথা, টাটকা রক্ত গড়িয়ে পড়ছে সিঁড়ি দিয়ে। রক্ত এড়িয়ে আবার সিঁড়ি চড়তে লাগলাম। একদম টপ ফ্লোরের আগে দেখলাম কোনো এক অল্প বয়সী তরুণের বাম হাতের কবজি কাটা অবস্থায় পড়ে আছে, কিন্তু বাকি শরীরটা উধাও। দেখে শিউরে উঠলাম। এখন আর আমার শুধু ভয় করছে না, কর্মচারীদের কথা ভেবে মনটাও বিষণ্ণ লাগছে। আমি জানি কাজঘরে কর্মরত তৃতীয় ব্যক্তিও আর বেঁচে নেই, তবুও কিসের এক অমুক টানে আমি ক্লান্ত ভারাক্রান্ত হৃদয়ে ওপরে উঠে চলেছি। অবশেষে মনকে শক্ত করে কাঁচের ঘরে পা রাখলাম। পোড়া গন্ধটা আর প্রায় নেই। আসলে অগ্নিকুণ্ডে কাঠ দেওয়ারও কেউ নেই। লোকটার রক্তাক্ত শরীর চিত হয়ে পড়ে আছে, দৃষ্টি সিঁড়ির দিকে স্থির। নিভন্ত আলোতে লোকটার মুখটা দেখে বুকটা কেমন ছ্যাঁত করে উঠল। খুব চেনা কারোর মুখ। পরিষ্কার করে দেখব বলে মোবাইল টর্চের আলোটা লোকটার মুখের উপরে ফেললাম। তারপর যা দেখলাম বিশ্বাস করতে পারলাম না। এটা তো আমারই মুখ। আমার গা গোলাতে লাগলো। সারা শরীর তখন উত্তেজনায় কাঁপছে, মাথাটা প্রবল বেগে ঘুরছে। তারপর জ্ঞান ফেরার পর যখন চোখ মেললাম তখন সকাল। আমি বাড়ির বিছানাতে শুয়ে আছি। আমার চারপাশে আত্মীয় আর প্রতিবেশীদের ভিড়। কি হয়েছিল আমার? উঠতে গিয়ে মাথাটা টলে গেল। গতকালের সব ঘটনাগুলোই টাটকা, কিন্তু আমি এখানে কেন? কে বাঁচালো আমাকে? নাকি কোনো দুঃস্বপ্ন দেখছিলাম? এখন উঠতে হবে না রিক, ডাক্তার বলেছে সারা দিন বিশ্রাম নিতে। আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মা বলল। আমি কিছু পরিষ্কার বলতে পারছিলাম না, ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম। জানিস রিক, তোকে আমরা আজ কোথায় পেয়েছি? একটা দুধের গ্লাস এগিয়ে দিয়ে দাদা বলল,
সারা রাত খুঁজে না পেয়ে ভোরবেলা তোর ওই সাইকেলটা লাইট হাউসের সামনে পেয়ে সবাই মিলে ওর ভেতর থেকে তোকে উদ্ধার করি। কেন গিয়েছিলি বলতো? নিশ্চয়ই জিন ডেকেছিল। দুধটা কয়েক চুমুকে শেষ করে বাকশক্তি ফিরে পেলাম। বললাম, তা না, আসলে লাইট হাউসের আলো দেখে বেরিয়েছিলাম। আমার সামনে তিনটে খুন হয়ে গেল কাল। খুন? কি যাতা বলছিস? দাদা ধমকের সুরে বলল, কোথাও কোনো খুন টুন হয়নি। আর লাইট হাউসের আলো তো আমাদের বাবারাও দেখে যায়নি। তোর নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। এবার তার ডাক্তার দেখাতে হবে, না হলে বুঝতে হবে তোকে ভূতে ধরেছিল। আমি মৃদু হেসে বললাম, তো তোমরা এখন এসব বলতেই পারো, কিন্তু যে ঘটনাটা গতকাল আমার সামনে ঘটলো তা অস্বীকার করি কি করে বলো তো? কি ঘটেছিল বলতো? আমি ধীরে ধীরে সব বললাম। ওরা অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল। যদি ধরেই নি তুই সব সত্যি কথাই বলছিস, তবে ওই লাশ তিনটে, কাঠ কয়লা, লেন্সগুলো গেল কোথায়? আর যদি ধরেই নি যে এগুলো মনের বা চোখের ভুল, তবে তোকে কি সত্যি জিন ধরেছিল? আর ওই লোকটার সঙ্গে তোর মুখের মিলই বা কি করে হবে? আমি আস্তে আস্তে উঠে বসে বললাম, আমার মনে হয় দাদা, ওই লাইট হাউসের কোনো ইতিহাস আছে। যদি সেটা কোনোভাবে জানা যেত, তবে আমার কথাগুলোকে কেউ মিথ্যে বলতে পারতো না। সেটা হতেই পারে। তাহলে এক কাজ করা যাক, একবার বিপিন বাবুর সঙ্গে আলাপ করা যাক এই প্রসঙ্গে। বিপিন সেন লোকটা কিন্তু একজন প্রবীণ ইতিহাসবিদ, কাছেই থাকে, একবার ঘুরে আসা যাক। দাদার কথায় আমি সম্মতি দিলাম। আর সেদিনই সন্ধেবেলাতে তার বাড়ি ছুটলাম দুজনে। ভদ্রলোকের বয়স প্রায় 90 অতিক্রান্ত। বাম হাতটা কবজি থেকে কাটা, শরীরের চামড়া ঝুলে গেছে, অথচ এখনো সোজা হয়ে দাঁড়ান। আমাদের বসতে দিয়ে প্রাথমিক আলাপচারিতার পর ভদ্রলোক আমার কাহিনী মন দিয়ে শুনলেন। তারপর হেসে বললেন, সে এক দারুণ গল্প রিক। সেটা কম অ্যাডভেঞ্চার নয়। আমি বিভিন্ন পুরনো খবরের কাগজ, সরকারি নথি আর পূর্বপুরুষের থেকে যে তথ্য সংগ্রহ করেছি তার ভিত্তিতেই এই কাহিনী বলতে পারো। এই ঘটনাটা প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু আগের। ভারতে সে সময় চলছে ইংরেজ রাজত্ব। তখন এই লাইট হাউসটি বেশ সক্রিয় ছিল। তার রক্ষণাবেক্ষণে তখন বেশ কিছু কর্মচারী নিযুক্ত। তখন সমুদ্রপথেও নজরদারি তুঙ্গে। শুধু যে বিপদে পড়া জাহাজের সংকেত বান্ধব হয়ে এই লাইট হাউসগুলো কাজ করত তা নয়, সমুদ্রপথে নজরদারিও চলত। এরকমই এক মার্চ মাসের রাতেতে ব্রিটিশ ক্যাপ্টেন জেমস হোপস মাঝ সমুদ্রে বিপদে পড়েন। তাদের ছোট বাণিজ্যিক জাহাজ লিভিং হাউস, যার গন্তব্য ছিল কলকাতা বন্দর, সেটি মাঝ সমুদ্রে বিকল হয়ে যায়। বাণিজ্যিক জাহাজ হলেও ক্যাপ্টেনের হাত দিয়ে বেশ কিছু দরকারি নথি গোপনে ভারতে আসছিল। সঙ্গে হয়তো আরো কিছু দুর্লভ বস্তুও ছিল। জাহাজ বিপদে পড়তেই ক্যাপ্টেন নিকটবর্তী জাহাজগুলোকে তার বার্তা পাঠায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে সময় কোনো জাহাজ কাছাকাছি ছিল না। উপরন্তু কোনোভাবে এই বার্তা পেয়ে একটি পর্তুগিজ জাহাজ দ্রুত লিভিং হাউসের দিকে এগিয়ে আসতে থাকে। প্রথম দিকে
ক্যাপ্টেন ভাবেন এই জাহাজটি তাদের উদ্ধার করতে আসছে, কিন্তু পরে বোঝা যায় এটি জলদস্যুদের জাহাজ। বিপদ ঘনীভূত বুঝতে পেরে ক্যাপ্টেন হোপস তার মূল্যবান জিনিস ভর্তি একটা ট্রাঙ্ক নিয়ে একটা ছোট ডিঙি নৌকোতে উঠে পাড়ের দিকে রওনা দেন। জাহাজের ভার ছেড়ে দেন অসহায় নিরস্ত্র নাবিকদের হাতে। হোপস এরপর উত্তাল সামুদ্রিক ঢেউ উপেক্ষা করে দাঁড় বেয়ে এগিয়ে যেতে থাকেন সমুদ্র তটের খোঁজে। নিজেকে বাঁচানোর থেকেও সে মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ ছিল গোপন যুদ্ধ সংক্রান্ত নথিগুলো বাঁচাবার। বেশ কিছুটা আসার পরই তিনি দেখতে পান লাইট হাউসটিকে। মরিয়া হয়ে চেষ্টা করতে থাকেন পাড়ে পৌঁছানোর। দীর্ঘ নৌযাত্রায় ইতিমধ্যেই তার শরীর দুর্বল হয়ে পড়েছিল, হাত পা আর চলছিল না, কারণ প্রায় 5-6 ঘন্টা পেটে এক ফোঁটা জল বা আহার পড়েনি তার। অবশেষে তিনি কোনো মতে পাড়ে পৌঁছন। লাইট হাউস থেকে ওনাকে পাড়ে ভিড়তে দেখে ছুটে এলো 2 কর্মচারী, কিন্তু ক্যাপ্টেনের তখন কোনো কথা বলার অবস্থাও নেই। বুকে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। কোনো ক্রমে দরকারি কিছু বলার চেষ্টা করে ক্যাপ্টেন ওখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। যে 2জন ওখানে তাকে মিট করেছিল তাদের একজনের বয়স তখন 15-16 হবে, কলেজে পড়ছে। ইংরেজির যথেষ্ট জ্ঞানও ছিল। সে ওই ট্রাঙ্কে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে বুঝতে পেরে 2জন ধরাধরি করে সেটা লাইট হাউসে নিয়ে যায়। তবে যাওয়ার আগে ক্যাপ্টেনকে লাইট হাউসের নিচে কবর দিতে ভোলে না তারা। ইতিমধ্যেই জলদস্যুরা লিভিং হাউস আক্রমণ করে নিরস্ত্র নাবিকদের নির্বিচারে হত্যা করে। তারপর তাদের মুখ থেকে শোনা কথার উপর ভর করে যে পথে ক্যাপ্টেন পালিয়েছে সেই দিকে দ্রুত ধাবিত হয়। একসময় লাইট হাউসটিও ওদের নজরে আসে। মাঝরাতে সমুদ্রের পাড়ে নিঃশব্দে তাদের বোট এসে থামে। তারপর তারা সশস্ত্র হয়ে লাইট হাউসে আক্রমণ করে সবাইকে হত্যা করে। ওই গুরুত্বপূর্ণ নথি সমেত ট্রাঙ্কটাও ছিনিয়ে নিয়ে যায়। কোনো ক্রমে তাদের হাত থেকে পালিয়ে আসা সেই 15 বছরের কর্মীর থেকে পরবর্তীকালে পুরো ঘটনাটা জানা যায়। যদিও ওই ভয়ানক ঘটনার সংঘর্ষে ছেলেটির বাম হাতটা কবজি থেকে উড়ে যায়, তবে এতদিন আমি বললেও এই ঘটনার সত্যতা জানার কোনো উপায় ছিল না। যতদূর বিভিন্ন নথিপত্রে খোঁজ নিয়েছি তাতে ওই কর্মচারীর কথা ভারতের শাসকরাও বিশ্বাস করেনি। সন্দেহের অবকাশ থাকায় আর জ্বর বৃত্তির অভিযোগে ওই কর্মচারীকে কালাপানিতে পাঠানো হয়। এরপর অবশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোলা এসে সত্যি সত্যি লাইট হাউসটি প্রায় গুঁড়িয়ে যায়। সব শোনার পর জিজ্ঞাসা করলাম, কিন্তু ওই লোকটাকে পুরোপুরি আমার মতন দেখতে ছিল, এটা কিভাবে সম্ভব? আর কেনই বা কোনো এক অদ্ভুত শক্তি আমাকে এত বছর পর সেখানে টেনে নিয়ে গেল? আমার কথায় বৃদ্ধ হাসল, বলল, দেখো, আমাদের শরীরের বিনাশ হয়,
আত্মার কিন্তু হয় না, তাদের আবার পুনর্জন্ম হয়। হতে পারে তোমার পুনর্জন্ম হয়েছে, আর এই ঘটনার সত্যতা জানার জন্যই তোমার চোখের সামনে পুরো ব্যাপারটা পুনরায় আবার ঘটে। ওই ছেলেটি যে সত্য বলেছিল তা এবার প্রমাণিত হলো। আমি আর দাদা অনেকক্ষণ ধরে বৃদ্ধের গল্প শুনছিলাম। গল্প থামলে বললাম, দেখুন, আপনার কথা শুনে মনে হচ্ছে না যে আপনি একজন ইতিহাসবিদ। মনে হচ্ছে আপনি একজন প্রত্যক্ষদর্শী, না হলে এত সুন্দরভাবে উপস্থাপন সম্ভব নয়। তা আপনার এই হাতটা কাটা গেল কিভাবে? যদিও এই প্রশ্নটা হয়তো আমার অনধিকার চর্চা হয়ে গেল। আমার কথায় বৃদ্ধ আবার হাসল, বলল, প্রথমে বলি, তুমি কবরের উপর যে ব্লেজারের থেকে কাটা হাত বেরিয়ে থাকতে দেখেছ, সেই ব্লেজারের জে আর এস আসলে ক্যাপ্টেন জেমস হোপসের আদ্য অক্ষর দুটো। আর এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারলাম কারণ আমি সেই 15 বছরের ছেলেটি, যে ঘটনার দিন রাতেও ওখানে কর্মরত ছিলাম। জলদস্যুদের হাত থেকে আমি প্রাণে বাঁচলেও আমার হাতটা বাঁচেনি। আর ইংরেজরা সব কথা বিশ্বাস না করায় আমাকে কালা পানিতে জীবনের কতটা মূল্যবান সময় কাটাতে হয়। পরে দেশ স্বাধীন হলে আবার ভারতে ফিরে আসি। এত বড় শাস্তি পাওয়ার পরও কোনো দিন ভাবিনি আমার এই ঘটনাটির সত্যতা একদিন অন্যরকম ভাবে হলেও ঠিক প্রকাশ পাবে। আমি তোমার কাছে কৃতজ্ঞ রিক, যে একটি ভৌতিক ঘটনার মধ্যে দিয়ে তোমার হাত দিয়েই সেই সত্য প্রকাশ পেল। সমুদ্রের জলোচ্ছ্বাসের ঝাপটা যেন শিহরণ জাগায় আমার সমস্ত শরীরে। দূরে কোথাও জাহাজের হুইসেল বেজে ওঠে। মনে হয় আবারও জলদস্যুর দল আক্রমণে ফিরছে। কিন্তু সেই লাইট হাউস সময়ের সাথে সাথে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে হাজারো স্মৃতি নিয়ে দাঁড়িয়ে রইল সেটা আজীবন। এতক্ষণ ধরে আপনারা শুনলেন আজকের গল্প লাইট হাউস। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানাবেন। আজকের গল্পে রিকের চরিত্রে সায়ন্তন, রিকের দাদার চরিত্রে পার্থ, বিপিন সেনের চরিত্রে ইন্দ্রনীল এবং রিকের মায়ের চরিত্রে নবনীতা যথাক্রমে ভয়েস ওভার করেছেন। আজকের গল্পের শব্দগ্রহণ এবং নির্দেশনায় রমাকান্ত। গল্পের আবহ নির্মাণে আমি অভিজিৎ এবং গল্পের প্রচ্ছদ নির্মাণে রয়েছে সৌভিক। তাহলে আজ চলি, খুব শীঘ্রই ফিরব আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ।